খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। আপনার যদি কৌশল জানা থাকে, অভিজ্ঞতা থাকে, বুদ্ধি থাকে, সাহস থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা লোককে মুহূর্তের মধ্যে আপনি ফাঁসিতে লটকে দিতে পারবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন? তিনজন মূলত সরকারকে টিকে রাখতে চাচ্ছেন: আদিলুর রহমান, রেজওয়ানা এবং আসিফ নজরুল। কারণ এরা জানে এই সরকারের পতন হলে এরা বিপদে পড়তে পারে। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রামটি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু মানে উগড়ে ফেলতে পারে। এবং তারপর রাষ্ট্রপতি চুপ্পু যে একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে যে উনার মতো একজন মুক্তিযোদ্ধাকে এরকম অপমান করা ঠিক হচ্ছে কিনা, যিনি কিনা সরকারের সকল সহযোগিতায় করে যাচ্ছেন, তাকে এভাবে হিউমিলিয়েট করাটা ঠিক হচ্ছে কিনা, অপমান করাটা ঠিক হচ্ছে কিনা, এমন একটা অভিমানী চিঠিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে লিখেছিলেন। বঙ্গভবনের ভেতরে তিনি আছেন নাকি নাই, মানে কি ঘটছে না ঘটছে কিছুই জানা যায় না। মাঝে মাঝে খবর বেরিয়ে আসে যখন তিন বাহিনী প্রধানের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। পদত্যাগ করছেন ঠিক কবে সেটাও একটু বলে দিই। পদত্যাগ তিনি করবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেই, অর্থাৎ নির্বাচন শেষ তিনিও পদত্যাগ করবেন। এই খবরটি তিনি দিয়েছেন রয়টার্সকে উদ্ধৃত করে। বাংলাদেশের প্রথম আলো এই খবরটা নিশ্চিত করে। প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, রয়টার্সকে সাক্ষাৎকার, অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, নির্বাচনের পরে পদত্যাগ করতে চান। গত 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে দাঁড়িয়ে পাশাপাশি প্রথমে রাষ্ট্রপতি ফুলে হাত দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুলে হাত দেন। সেই রেওয়াজ ভেঙে ফেলা হয়েছে গত ফেব্রুয়ারিতে। রাষ্ট্রপতির যখন ফুল দেওয়ার সময় তখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শহীদ মিনারেই ছিলেন না। রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে তিনি শহীদ মিনারে প্রবেশ করেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই। যখন রাষ্ট্রপতি বলবেন যে আমি পদত্যাগ করতে চাই, সেখানেই রাষ্ট্রপতির কমিটমেন্টের প্রশ্ন আসে এবং সেই লেস কমিটমেন্টের রাষ্ট্রপতিকে তো আর ক্ষমতা রাখা যায় না। তবে বর্তমান সাংবিধানিক ক্রাইসিস দেখা দিচ্ছে। দেখা দেওয়ার সাথে সাথে তিনজন মূলত সরকারকে টিকে রাখতে চাচ্ছেন: আদিলুর রহমান, রেজওয়ানা এবং আসিফ নজরুল। কারণ এরা জানে এই সরকারের পতন হলে এরা বিপদে পড়তে পারে। কারণ এরা অনেক কিছু করেছে যেগুলো আসলে অসাংবিধানিক এবং যেগুলো আসলে আমাদের নৈতিকতার বিরোধী। তাই সবকিছু মিলিয়ে বর্তমানে একটি বিরাট ক্রাইসিস দেখা দিয়েছে। এটা হচ্ছে ব্রেকিং নিউজ। কিন্তু এখানে খুব একটা অবাক আমি হইনি। আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রায় অসম্ভব। আমি বলেছিলাম যে কিনা সেনাবাহিনীর প্রধান ওয়াকারের উচিত ক্ষমতা গ্রহণ করা এবং নির্বাচনটি দ্রুত দিয়ে দেয়া, আবার এর সাথে মতো যেন প্রলম্বিত না করে। আমি বলেছি যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবে নির্বাচন হবে না, হতে যাচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো চান্সই আর রইল না। কারণ আপনারা জানেন 29 তারিখে হচ্ছে লাস্ট ডেট সেখানে কিনা আপনার নমিনেশন সাবমিট করার। কিন্তু তারেক রহমান দেশে আসেনি, আসার কোনো চান্স আমি দেখি না। খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা অচিরেই আসবে। আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে একটি সাক্ষাৎকার দিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তার সেই সাক্ষাৎকারে তিনি যে বিশদগার করেছেন, যে কথাগুলো বলেছেন এবং প্রকারান্তে যে হুমকি দিয়েছেন, এই মুহূর্তে সেটি সামাল দেওয়া সরকারের জন্য খুবই কঠিন হয়ে যাবে। জনাব শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে আমি, সাহসী মানুষ সবকিছু করতে পারে। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং যখন বঙ্গবন্ধুর 75-এর 15 আগস্টের পর যখন সবাই পালিয়ে গিয়েছিল তখন তিনি বিদ্রোহ করেছেন, জেলে গিয়েছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের যখন কমিশনার ছিলেন, এই পদটিতে থেকে এই বাংলাদেশে কার কতটুকু ওজন আছে, কার কতটুকু সাহস আছে, কার কতটুকু সম্পত্তি আছে, কে কতটুকু বড় কথা বলতে পারে, এটা জনাব শাহাবুদ্দিন চুপ্পুর মুখস্থ। তো শেখ হাসিনার মতো মানুষ যদি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি বলতে পারে, আর এই যে 6-7 মাস যাবৎ সে চুপচাপ থেকে রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়ে এখন সারা দুনিয়া তোলপাড় করে ফেলছেন। সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মিডিয়া, বিবিসি, CNN থেকে শুরু করে বাংলাদেশ সংক্রান্ত যত কিছু আছে সব জায়গায় এই রিপোর্ট চলে গেল। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তার প্রেস উইংসকে সরিয়ে এনে গত সেই 7 মাসে তার যতটুকু ক্ষতি করেছেন তার 7000 গুণ ক্ষতি করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাস্ট একটা রয়টারের সাক্ষাৎকার দিয়ে। এখন এই সময়টিতে এসে তিনি এই রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন যে আমি অপমান বোধ করেছি, আমি চলে যেতে চাই। এরপর তিনি যে জিনিসগুলো বলেছেন সেটা হলো সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করেছেন। তার যে প্রাপ্য সম্মান মর্যাদা তিনি পান। আমি আবার বলছি, তিনি কিন্তু সাধারণ মানুষ নন। যখন সরকার গঠন নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল
সরকার কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু, সবাই দেশে হারা। ওই মুহূর্তে যারা এটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল তাদের কিন্তু আসলে প্র্যাকটিসিং ল, সংবিধান এবং রাষ্ট্র সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা ছিল না, কারোরই নাই, এখনো পর্যন্ত নাই। ঠিক সেই জায়গাতে তিনি খেলে দিয়েছেন। বুদ্ধি এমন একটা জিনিস, মানে আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি যে কোনো বেকুব সম্রাট, দুনিয়ার সম্রাট, তাকে দিয়ে আপনার জুতা পলিশ করাতে পারবেন। আপনার যদি কৌশল জানা থাকে, অভিজ্ঞতা থাকে, বুদ্ধি থাকে, সাহস থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা লোককে মুহূর্তের মধ্যে আপনি ফাঁসিতে লটকে দিতে পারবেন। তো ওই সময় যখন দিশেহারা জাতি, তখন হি ইজ দ্য ম্যান। সবাইকে বুদ্ধি দিল যে আপনারা সুপ্রিম কোর্টে রেফারেন্স চান 106 অনুচ্ছেদ অনুযায়ী। সবাই বললো হাই হাই, এসে তার ভালো কোনো বুদ্ধি নাই। সবাই বললো মহামান্য রাষ্ট্রপতি আপনি সেটা করেন। এই 106 অনুচ্ছেদে সেই সুপ্রিম কোর্টে রেফারেন্স চাওয়া হলো এবং সেটি করার জন্য তড়ি ঘড়ি করে, মানে রাষ্ট্র গঠনের আগে, সরকার গঠনের আগে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো এবং এমন একজনকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো একেবারেই তরুণ। এই অ্যাটর্নি জেনারেল অফিস, তারপরে মানে তিনি নির্বাচন করবেন, ভালো লয়ার, আমার খুব মানে কাছের মানুষ। কিন্তু এই রাষ্ট্রীয় যে কুটচালগুলো, বিচারিক যে কুটচালগুলো রয়েছে, ওটা এখন তিনি যেভাবে বুঝেন ওই সময়টাতে তিনি বুঝে উঠতে পারেন। ফলে কি হলো, 106 অনুচ্ছেদ অনুযায়ী একটা রায় চলে গেল, সে অনুযায়ী সরকার গঠিত হলো। এখন লোকজন প্রশ্ন করছে, ভালো কথা, 106 অনুচ্ছেদ অনুযায়ী যে রায়টা হলো, সেই রায়ের রেকর্ড সুপ্রিম কোর্টে থাকবে। সুপ্রিম কোর্ট তো বেসিক্যালি কোর্ট অফ রেকর্ড, তো সেখানে তো সবকিছু সংরক্ষিত থাকবে। কোথায় রেকর্ড? প্রধান বিচারপতি তখন যিনি ছিলেন, তিনি তো ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন বা ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন, ক্যান্টনমেন্টের জিম্মায় ছিলেন। আরো একজন বিচারপতি, তিনিও সেখানে ছিলেন। তো এরকম একটা রেফারেন্স দেওয়ার জন্য একটা ফুল কোর্ট, অ্যাপিলেট ডিভিশনের ফুল কোর্ট একটা বিচারপতিদের বৈঠক দরকার। সেই বৈঠকটা কবে হয়েছে, আর সেই বৈঠকে বিচারকদের স্বাক্ষর কোথায়, এবং সেটা সুপ্রিম কোর্টের কোন ফায়দা আছে, নাই। বোঝার চেষ্টা করেন 106 অনুচ্ছেদের এই সরকার গঠন নিয়ে আগামীতে যখন আলোচনা হবে, চুপ্পু সাহেব কি খেলাটা খেলে দিয়েছেন বোঝার চেষ্টা করুন। তো সেই মানে 106 অনুচ্ছেদ নিয়ে জনাব চুপ্পু সাহেবের খেলা, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে তার খেলা, এবং সর্বশেষ এই রয়টার্সে তার সাক্ষাৎকার, এই তিনটি খেলা, গেম ইজ ওভার। এখন সরকার খুব বুদ্ধিমান, বিশ্ব খেলোয়াড়, খুব ঘন ঘন কথা বলেন। এখন এই খেলাগুলো বর্তমানে কিভাবে সামাল দেন, আগামীতে কিভাবে সামাল দিবেন, এবং যারা আছেন তারা কিভাবে সামাল দেবেন, যারা আসবেন তারা কিভাবে সামাল দেবেন, সেটাই দেখার বিষয়। খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে।